চরম দুরবস্থা বাংলাদেশের। শনিবার দুপুর 2:30 নাগাদ বাংলাদেশে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লেগে যায়, আর সেই আগুন ছড়িয়ে পড়ে নিমেষেই। সমস্ত বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেওয়া হয় গোটা বিমানবন্দরটি। 37টি ইঞ্জিনের প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ওই আগুন নেভাতে গিয়ে জখম হয় প্রায় 35 জন। রাত 9টার পরে পরিস্থিতির উন্নতি হয়, ধীরে ধীরে স্বাভাবিক হয় বিমান পরিষেবা। তবে এর আগে ওই গত মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামেও আগুন লেগেছিল, আর ওই ঘটনায় মৃত্যু হয়েছিল 16 জনের। আবার তার আগে বৃহস্পতিবার চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতেও আগুন লাগার ঘটনা ঘটে। আর এসবের নেপথ্যে কি রয়েছে ওই ষড়যন্ত্রের ছায়া, এমনটাই কিন্তু মনে করছেন বাংলাদেশের ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শনিবার রাতে এক বিবৃতিতে ওই ইউনূসের সরকার জানিয়েছে যে সমস্ত অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হবে। যদি প্রমাণ পাওয়া যায় যে ইচ্ছাকৃতভাবে ওই আগুন লাগানো হয়েছিল, তবে নাকি কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। তবে এই আবহে বাংলাদেশের জন্য আরও একটি খারাপ খবর রয়েছে, আর তা হলো ওই শনিবারের অগ্নিকাণ্ডে বাংলাদেশের পরমাণু কেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা বিভিন্ন সামগ্রীও পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে ছিল রাশিয়া থেকে আমদানি করা মোট 18 টন সামগ্রী। বিমানবন্দরের যে অংশে আগুন লেগেছিল সেখানেই রাখা ছিল ওই আমদানি করা পণ্যগুলো। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে রূপপুর পরমাণু কেন্দ্রের জন্য রাশিয়া থেকে ওই বৈদ্যুতিক সরঞ্জাম ঢাকায় আমদানি করা হয়েছিল। পরমাণু শক্তি কমিশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট না আসায় পণ্যগুলো সেখানেই রাখা হয়েছিল। রবিবার সেগুলো খালাস করার কথা ছিল, কিন্তু তার আগেই শনিবার রাতেই সব শেষ। আর এখানেই আপনাদেরকে জানিয়ে রাখি যে ওই বাংলাদেশের পাবনা জেলার রূপপুরে 2 ইউনিটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ চলছে। এর মধ্যে চলতি বছরের ডিসেম্বর থেকেই প্রথম ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা ছিল। যদিও নির্ধারিত সময়ের মধ্যে তা চালু করা আদৌ সম্ভব কিনা তা নিয়ে ইতিমধ্যেই সংশয় ছিল ওই বাংলাদেশের বাস্তবায়ন পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগ। আর এর মধ্যেই সেই সম্ভাবনায় আবার জল ঢেলে দিল শনিবারের ওই অগ্নিকাণ্ড। অন্যদিকে আবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও খুব একটা আহামরি কিছু নয়। ফের একবার ছাত্রদের আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। ঠিক যেন ওই গত বছরের জুলাইয়ের ছবি। এবার ছাত্রদের সরাসরি ক্ষোভের মুখে পড়ল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। যে আন্দোলনের জেরে রীতিমতো গদি ছেড়ে একেবারে দেশ ছেড়ে পালাতে হয়েছে ওই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবার সেই আন্দোলনেই ক্ষোভের মুখে ওই নোবেলজয়ী ইউনূস। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর অগ্নিগর্ভ পরিস্থিতির সাক্ষী থাকল গোটা বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সুরক্ষা এবং পুনর্বাসনের দাবিতে ঢাকায় সংসদের সামনে জুলাই আন্দোলনকারীদের বিক্ষোভ সংগঠিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তৈরি হয় এক ধুন্ধুমার পরিস্থিতি। শনিবার আবার ঢাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে লাঠিচার্জ এবং পাল্টা ইট বৃষ্টির ঘটনাও ঘটেছে। আর এই সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন বলেও খবর। আর এরপরেই ঢাকার সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মনে পড়ছে চিত্রটা গত বছরের। পাশাপাশি ওই পুলিশের ব্যারিকেডের জন্য রোড ব্লকারগুলোতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ছোড়ে ওই ইউনূসের পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, ইউনূসের অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনকারীদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না। জুলাই সনদে তাদের একাধিক দাবিকে বাদ দেওয়া হয়েছে, আর সেই কারণেই এই প্রতিবাদ। এই ঘটনায় কমপক্ষে 36 জন আহত হয়েছেন। ঢাকায় সংসদ ভবনের সামনে পরপর
দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় ওই বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে আবার পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে, কাঁদানো গ্যাসও ছোড়ে। এখানে আপনাদের জানিয়ে রাখি, শুক্রবারই জুলাই সনদ স্বাক্ষর করা হয়। জাতীয় নাগরিক পার্টি এবং এনসিপি সবার আগে এই জুলাই সনদের দাবি জানিয়েছিল, যদিও তারাই আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করতে এবার অস্বীকার করেছে। ফলে শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর এক নাটকীয় পরিস্থিতির সাক্ষী থেকেছে বাংলাদেশ। প্রবল বিক্ষোভের মধ্যেই স্বাক্ষরিত হয়েছে ওই জুলাই সনদ। শনিবার বিকেলে বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই সনদে স্বাক্ষর করেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল। তাছাড়া এদিন ওই বিক্ষোভের মুখে পড়ে জাতীয় সনদের অঙ্গীকারনামার ৫ম দফা সংশোধন করা হয়েছে। তবে বাংলাদেশের ওই অন্তর্বর্তী সরকার জানিয়েছে, জুলাই সনদ তৈরি করেছে জাতীয় ঐক্যমত কমিশন, যার নেতৃত্বে রয়েছেন স্বয়ং আবার ওই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সনদে ৮০টিরও বেশি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে যেহেতু হাসিনার দল ওই আওয়ামী লীগের সমস্ত রকম কাজকর্মে নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার, সে কারণে তারা এই আলোচনায় অংশ নিতে পারেনি। জুলাই সনদ স্বাক্ষরের পর জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব হলে তা হবে ওই জাতির সঙ্গে গদ্দারি। অর্থাৎ বুঝতেই পারছেন ইউনূসের শাসনকালে কতটা সুখে আছে বাংলাদেশ।